বোন, তোমার বয়স কম হলেও তোমার ভিতরে এখনো অনেক টাইট। আমি একটু করলে আর পারব না। বোন, তোমার ভিতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। তোমার ভিতরে কি পানি ছেড়ে দিব? হ্যালো বন্ধুরা, আমার বয়স ছিল ২০ বছর। আমি কলেজের ছাত্রী ছিলাম সেই দিনগুলোতে। গরম শুরু হয়ে গিয়েছিল, তাই আমাদের কলেজ থেকে ছুটি মিলে গিয়েছিল। প্রতিদিনের মতো আজও পুরো বাড়ি পরিষ্কার করার পর আমি আমার বিছানায় বিশ্রাম নিচ্ছিলাম। ক্লান্তিতে জর্জরিত হয়ে মনে হচ্ছিল যেন পুরো শরীর ভেঙে পড়ছে। আমি বিছানায় শুয়ে সুখ খুঁজছিলাম এবং হাত দিয়ে মাথা মালিশ করছিলাম। আমার মালিশের শব্দ শুনে আমার ভাই রোহান বন্ধ ঘরে এসে বলল, কি হয়েছে দিদি? তোয়াক্কা তো ঠিক আছে, আমি বললাম। হ্যাঁ ভাই, মা সব কাজ আমার উপর চাপিয়ে দিয়ে চলে যায়। কলেজের ছুটি হলেই কি পুরো বাড়ির দায়িত্ব আমার উপর চলে আসে। উপর থেকে ম্যাডামাও ছুটিতে আছে। আমি পারছি না এই বাড়ির কাজগু। আমার কথা শুনে সে আমার পাশে বসে বলল, আমার প্রিয় বোন, কিছু না, আমি এখনই তোমার জন্য দুধ নিয়ে আসছি। তা খেলে সুখ মিলবে কি? রোহানের কথা শুনে আমি হাসলাম এবং বললাম, বাস, তুমি খাবার বাইরে থেকে নিয়ে এসো, আমি একটু ঘুমাই গু। সঙ্গীত এর সাথে সে ফিরে এল। আমি তাকে খুব ভালোবাসতে লাগলাম। দুনিয়ায় খুব কম ভাই আছে যারা তাদের বোনের এত যত্ন নেয়। আমি তাকে অনেক আশীর্বাদ দিতে লাগলাম এবং সে যে দুধ এনেছিল তা খেতে লাগলাম। দুধ খাওয়ার পর আমি গ্লাস এক পাশে রেখে শুয়ে পড়লাম। রোহান বলল, চলো, আমি তোমার মাথা টিপে দিই, তুমি ঘুমাও। উইসে আমার মাথার পাশে বসে তার হাত দিয়ে আমার মাথা টিপতে লাগল। আমারও সুখ আসতে লাগল, ব্যথাও কমতে লাগল। আমি চোখ বন্ধ করে ঘুমাতে লাগলাম এবং গভীর ঘুমে চলে গেলাম। বুঝতেই পারলাম না কখন ঘুমিয়ে পড়লাম। কয়েক ঘন্টা ধরে আমি ঘুমালাম। মায়ের আওয়াজে আমার চোখ খুল। আমি ঘাবড়ে গিয়ে চোখ খুললাম, আমার মাথা পুরোপুরি ভারী ছিল। ঘড়িতে সময় দেখলাম রাত ৮টা। আমি একদম চমকে গেলাম। খুব অদ্ভুত ব্যাপার ছিল যে বাবাও অফিস থেকে ফিরে এসেছিলেন। সম্ভবত ক্লান্তির কারণে আমার সময়ের অনুভূতি হয়নি। আমি উঠে ২ পা হাঁটতেই আমার মাথা ঘুরল, চোখের সামনে অন্ধকার নেমে এল। যদি দেয়ালে হাত না রাখতাম নিশ্চিতভাবেই পড়ে যেতাম। আমি ফ্রেশ হয়ে বাইরে এসে দেখলাম খাবারের টেবিলে সবাই বসে আছে, শুধু আমারই অপেক্ষা করছে। আমি গিয়ে রোহানের পাশে চেয়ারে বসলাম। সে আমাকে দেখে রোহান আমার প্লেটে খাবার দিতে লাগল এবং মাকে বলল, মা, মনির উপর কাজের চাপ একটু কম করো। যদি মেড কাজে না আসে তাহলে তার জায়গায় অন্য কাউকে রাখো। এই বেচারা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, দেখো তো এর রঙও ফ্যাকাশে হয়ে গেছে। আমার অবস্থা সত্যিই খারাপ হয়ে গিয়েছিল, আমি খুব ক্লান্ত বোধ করছিলাম। আমার মা এবং বাবা দুজনেই চাকরি করতেন, কারণ শুধু বাবার বেতনে বাড়ি চলা কঠিন ছিল। উপর থেকে আমাদের পড়াশোনার খরচও কম ছিল না, তাই আমার মাও সেই কোম্পানিতে চাকরি করতেন যেখানে বাবা করতেন। আমি এবং রোহান কলেজে যেতাম, কিন্তু এখন গরমের কারণে ছুটি ছিল, তাই আমাদের বাড়িতেই থাকতে হচ্ছিল। আমি লক্ষ্য করেছিলাম যে গত কয়েক দিন ধরে রোহান আমার সাথে কিছুটা বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। যেদিন থেকে আমার ছুটি হয়েছিল সে আমার খুব যত্ন নিতে শুরু করেছিল। যদি আমি বাড়ির কোনো কাজ করতাম সে এসে আমার সাহায্য করত। যদি আমি ক্লান্ত হয়ে পড়তাম সে আমার মাথা টিপে দিত। আমি তাকে মানা করতাম, কিন্তু সে বলত, না দিদি, তুমি ক্লান্ত হয়ে গেছ, এত কাজ করছ, আমার অধিকার আছে তোমাকে সুখ দিতে। আমি নিঃশব্দে শুয়ে থাকতাম। কিন্তু এক রাতে যা ঘটেছিল তা আমার হুঁশ উড়িয়ে দিয়েছিল। আমি ভাবিনি যে রোহান কখনো এমন করতে পারে। আমি আমার ঘুমে ঘুমাচ্ছিলাম, মধ্যরাতে আমি অনুভব করলাম যেন কেউ আমার ঘরে এসেছে, ধীরে ধীরে হেঁটে আমার বিছানার কাছে এসেছে। যদিও আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু আমার মন সেদিকে ছিল। আমি হঠাৎ করে চোখ খুললাম, ঘর অন্ধকারে ডুবেছিল। যখন আমি উঠে দেখলাম তখন ভিতরে কেউ ছিল না, শুধু ঘরের দরজা একটু খোলা ছিল। আমি ঘুমানোর আগে সবসময় দরজা বন্ধ করে ঘুমাতাম, তাহলে এটি কিভাবে খুলে যেতে পারে? আমি ঘুমন্ত চোখে উঠে দরজা লক করতে লাগলাম। দরজা লক করার পর আবার বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথেই আবার আমি পায়ের শব্দ শুনতে পেলাম, যেন কেউ বিছানায় আমার পাশে বসেছে। মনে হচ্ছিল যেন কেউ তার হাত আমার দিকে বাড়াচ্ছে, কিন্তু যখন আমি ফিরে তাকালাম তখন কেউ ছিল না। আমি ভয় পেতে শুরু করলাম। আমি উঠে ঘরের লাইট জ্বালালাম, দরজা খুলে বাইরেও দেখলাম, কিন্তু সেখানেও কেউ ছিল না। আজকের আগে কখনো এমন হয়নি যা এখন ঘটছে। আমার তৃষ্ণা পেল, তাই আমি ঘরের দরজা খুলে বাইরে বের হলাম। এই সময় রোহানও তার ঘর থেকে বেরিয়ে এল। আমাকে দেখে সে জিজ্ঞাসা করল, কি হয়েছে? তুমি এখনও জাগছ?
আমি উত্তর দিলাম, কিছু না, শুধু এমনই মনে হচ্ছিল ও এমন মনে হচ্ছিল যেন ঘরে কেউ উপস্থিত আছে। পানি পান করে আমি আবার ঘরে ফিরে এলাম, আর পিছন পিছন সেও চলে এল। সে বলল, আপনাকে ভয় পাওয়ার কিছু নেই। যদি ভয় পাচ্ছেন, আমি আপনার পাশে ঘুমিয়ে যেতে পারি। আমি তাকে মানা করে বললাম, না, তোমার ঘুম নষ্ট করার দরকার নেই। তুমি তোমার ঘরেই ঘুমাও। কিন্তু সে জিদ ধরল, আমি আপনাকে কোনো অবস্থাতেই একা ছাড়তে পারব না। আপনার অসুস্থতা বাড়তে পারে। আমি আপনাকে কষ্টে দেখতে পারব না। আপনি ঘুমান, আমি এখানেই ঘুমিয়ে যাই। শেষ পর্যন্ত আমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়লাম, আর সে বালিশ তুলে সোফায় রেখে সেখানেই ঘুমিয়ে গেল। সেই রাতে আমার মনে হচ্ছিল যেন কেউ আমার মাথার কাছে বসে আমাকে দীর্ঘক্ষণ দেখছে। সে আমার চুলে হাত বুলাল, আমার মুখে আঙুল বুলাল, আর আমি শান্তিতে ঘুমাচ্ছিলাম। সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। পরের সকালে যখন আমি উঠলাম, আমার মেজাজটা খুবই অদ্ভুত ছিল। কিন্তু যখন আমি আমার ভাইকে লক্ষ্য করলাম, আমি হতবাক হয়ে গেলাম। ভাগ্যিস আমি নিজেকে একটি চাদর দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার শার্ট এলোমেলো হয়ে গিয়েছিল। আমি অবাক হলাম, কারণ আজকের আগে আমি কখনো এত আরামে ঘুমাইনি। আজ রোহন খুব খুশি মনে হচ্ছিল। জানি না কি কারণে। আমি তাকে জিজ্ঞাসা করতেই সে বলল, আমি তো প্রতিদিনই এত খুশি হই। যার আপনার মতো বোন আছে সে কেন খুশি হবে না? বাড়ির সব কাজ শেষ করে যখন আমি বসলাম, রোহন তেল নিয়ে আমার কাছে চলে এল। বলল, মণি দিদি, আপনি আপনার চুল খুলে দিন। আমি আপনার মাথায় ম্যাসাজ করে দিই। তার আচরণ আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি বললাম, এটা তোমার কাজ নয়। যাও, তোমার বন্ধুদের সাথে ঘুরে বেড়াও। আমার ম্যাসাজের দরকার নেই। কিন্তু সে আমার কথা শুনল না, নিজে থেকেই আমার চুল থেকে ক্লিপ খুলে বলল, আপনি জিদ করবেন না। ভাগ্যবানদেরই এমন ভাই মেলে। যখন আপনার ভাই আপনার সুন্দর রেশমি চুলে ম্যাসাজ করতে চায়, তখন আপনার কি সমস্যা হতে পারে? আসুন, আমি আপনার মাথার ম্যাসাজ করে দিই। আপনি অনেক শান্তি পাবেন। সে আমাকে তুলে ঘরে নিয়ে গেল। আমি বিছানায় বালিশ রেখে শুয়ে পড়লাম। আমার চুল বিছানা থেকে নিচে ঝুলছিল। সে আমার মাথার পাশে বসে আমার চুলে ম্যাসাজ করতে লাগল। রোহন আমার থেকে 3 বছর ছোট ছিল, কিন্তু আমাকে নাম ধরে ডাকত। বলতো, আপনি এত সুন্দর যে আপনাকে দেখলে মনে হয় আপনি যেন সবসময় এভাবেই হাসতে থাকেন, আর আমি যেন আপনার আদর পেতে থাকি। সে আমার চুলে ম্যাসাজ করছিল, আর তার হাতে যেন জাদু ছিল। আমি এত মজা পাচ্ছিলাম যে আমি ঘুমের কোলে হারিয়ে যেতে লাগলাম। তেলের গন্ধ খুব চমৎকার ছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কোনো তেল? সে বলল, এটা খুবই বিশেষ তেল। বিশেষ আপনার জন্য? আপনার এত সুন্দর চুলের জন্য এটা তৈরি। তার কথা খুব মিষ্টি লাগছিল। আমি বুঝতে পারছিলাম না। এর মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে যখন আমার চোখ খুলল, আমার পুরো শরীর ব্যথায় ভেঙে পড়ছিল। মনে হচ্ছিল যেন আমার পায়ে খুব বেশি ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। পুরো শরীর ব্যথা করছিল। ধীরে ধীরে উঠে বসলাম আর চারদিকে তাকালাম। যখন আমার ভাইকে লক্ষ্য করলাম, সে সম্পূর্ণ ভেজা ছিল, যেন কেউ আমাকে গোসল করিয়ে দিয়েছে। কাপড় ভেজা ছিল, পাখা বন্ধ ছিল, আর গরম লাগছিল। এসব কি হচ্ছিল? আমি খুব কষ্ট করে দেরিতে উঠলাম। আমার মাথা ঘুরছিল, হাঁটা কষ্টকর হচ্ছিল। আমি আমার অবস্থা বুঝতে পারছিলাম না যে এসব কি হচ্ছে। খুব কষ্ট করে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম। আমার অবস্থা দেখে মনে হচ্ছিল যেন আমি ঘুমাইনি, বরং কোনো কঠোর পরিশ্রম করেছি। যখন আমি ঘর থেকে বের হলাম, আমার কানে কানে কিসের শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল যেন কেউ কারো সাথে কথা বলছে। বাড়িতে আমার আর তার বাইরে কেউ ছিল না। তাহলে সে কার সাথে কথা বলছিল? আমি প্রথমে কিচেনে পানি পান করতে গেলাম, কিন্তু তখন পর্যন্ত আওয়াজ বন্ধ হয়ে গিয়েছিল। আমি কিচেনের দরজার পাশে দাঁড়িয়েছিলাম যখন সে বসার ঘর থেকে বের হল। তার হাতে অনেক টাকা ছিল, যা দেখে সে হাসছিল। আমার কপালে ভাঁজ পড়ল। পরের মুহূর্তেই তার নজর আমার উপর পড়ল। আমাকে দেখে বলল, মণি, আপনি কি? আর তার হুঁশ উড়ে গেল। আমি হেঁটে তার কাছে গেলাম। সে তাড়াহুড়ো করে টাকা তার প্যান্টের পকেটে ঢুকাচ্ছিল। কিন্তু আমি তার হাত ধরে টাকাগুলো সামনে এনে বললাম, এত টাকা তোমার কাছে কোথা থেকে এল? সে নজর নামিয়ে বলল, আপনি প্লিজ বাবাকে বলবেন না। এ টাকা বাবার বন্ধু দিয়েছে। আমি জোর দিয়ে জিজ্ঞাসা করলাম, কে? সে বলল, এ টাকা বাবার এক বন্ধু অনেক বছর আগের ধার হিসেবে ফেরত দিয়েছে। আমি ভেবেছিলাম এ দিয়ে মোবাইল কিনব, কিন্তু সে টাকা আমাকে দিয়ে দিল। আমি বললাম, হ্যাঁ, তুমি ভালো করেছ। বাড়ির অবস্থা দেখো কত খারাপ।
আমাদের বাবা মা দুজনেই চাকরি করছেন, আর তুমি মোবাইল নেওয়ার কথা বলছ। সে লজ্জিত ছিল। আমি সেই টাকা রাতে বাবাকে দিয়ে দিয়েছিলাম। সেই রাতে সান আমার সাথে কোনো কথা বলেনি এবং তাড়াতাড়ি ঘুমাতে চলে গেল। পরের দিন আমি রান্নাঘরে কাজ করছিলাম যখন রোহন তার বন্ধুদের সাথে বাড়িতে প্রবেশ করল। আমি যতটা আশ্চর্য হলাম ততটা কম ছিল, কারণ সে তার বন্ধুদের সরাসরি হলরুমে নিয়ে এসেছিল। সেই সময় আমি ওড়না খুলে বাসন ধুচ্ছিলাম। যখন তারা সবাই হাসতে হাসতে ভিতরে এল, আমি তাড়াতাড়ি ওড়না পরলাম এবং রোহনকে বোঝাতে লাগলাম যে এটা কেমন আচরণ। তুমি জানো এই সময় মা বাবা বাড়িতে নেই, তবুও তুমি এদের বাড়িতে নিয়ে এসেছ। রোহন বলল, এটা আমার বাড়ি। যখন তোমরা আমার খেয়াল রাখো না, তখন আমি তোমাদের খেয়াল কেন রাখব? ভালো করে খাবার তৈরি করো, আমার খুব বিশেষ বন্ধুরা এসেছে। সে আমার উপর বেশ রাগান্বিত হয়ে গিয়েছিল। কিন্তু এখন আমি কি করতাম? খাবার তো বানানোই ছিল জরুরি। আমি তার বন্ধুদের জন্য খাবার বানাতে লাগলাম। তখন সে বলল, খাবার পরিবেশন করতেও তুমি নিজেই আসবে। রোহনের আচরণ আমাকে হতবাক করছিল। এত ছোট বিষয়ে সে কিভাবে এতটা বদলে গেল? আমি খাবার টেবিলে সাজিয়ে দিলাম। আমি লক্ষ্য করলাম যে তার বন্ধুরা বারবার আমাকে একদৃষ্টে তাকিয়ে দেখছে। তারা সবাই রোহনের চেয়ে বয়সে বড় ছিল এবং অদ্ভুতভাবে তাকিয়েছিল, যেন আমাকে কাঁচা খেয়ে ফেলবে। আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে রইলাম। যেই তারা চলে গেল, আমি রোহনের উপর ফেটে পড়লাম যে ভবিষ্যতে তোমার বন্ধুরা যেন এই বাড়িতে আমার সামনে না আসে। কিন্তু সে পরক্ষণেই আমার হাত ধরে বলল, এত রাগ কোথা থেকে আসে? তারা আর কখনো আসবে না। কিন্তু তুমি মা বাবাকে এ ব্যাপারে কিছু বলবে না। কেমন ছেলে ছিল সে? কখনো স্নেহ দেখাত, কখনো বিরক্ত হতো। যাই হোক, আমি হ্যাঁ বলে মাথা নাড়লাম এবং আমার ঘরে চলে গেলাম। রোহনের আচরণ আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলছিল, কারণ সে আমাকে অদ্ভুতভাবে দেখতে শুরু করেছিল। সেই দিনও যখন আমি আমার ঘরে বিশ্রাম নিতে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমার পায়ে কারো হাতের স্পর্শ অনুভব করলাম। আমি ভয়ে চোখ খুললাম। রোহন আমার পাতার কোলে রেখে মেসাজ দিচ্ছিল। আমি তাকে এমন করতে মানা করলাম, কিন্তু সে বলল, আমি যা করছি করতে দাও। এই বাড়িতে একমাত্র আমিই তোমার এতটা খেয়াল রাখি। মা বাবা তো কাজেই ব্যস্ত। আমিও ক্লান্ত হয়ে পড়েছিলাম। চোখ বন্ধ করলাম এবং ঘুমাতে লাগলাম। রোহনের হাতের ম্যাসাজে আমি গভীর ঘুমে তলিয়ে যাচ্ছিলাম। কিন্তু যখন আমার চোখ খুল, আমার হুঁশ উড়ে গেল। আমার মাথা ভয়ানকভাবে ঘুরছিল। বিছানার চাদর সম্পূর্ণ ভিজে গিয়েছিল। বিছানায় একটি শার্ট এবং একটি মেল পারফিউম পড়েছিল। এই জিনিসগুলো কার ছিল? আমি কিছুই বলতে পারলাম না। মাথায় এত তীব্র ব্যথা ছিল যে আমি আবার বিছানায় পড়ে গেলাম। মনে হচ্ছিল কেউ আমাকে অজ্ঞান করার ওষুধ খাইয়ে দিয়েছে। আমি কাছে কানে কানে কথা শুনতে পাচ্ছিলাম, কিন্তু কে কথা বলছিল তা আমি বুঝতে পারছিলাম না। শুধু রোহনের কণ্ঠ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল সে আমার ঘরে আছে এবং আমাকে উঠানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পরে যখন আমার চোখ খুল, পুরো দৃশ্য আমার চোখের সামনে ঘুরতে লাগল। আমি প্রথমে বিছানার দিকে তাকালাম, যেখানে শার্ট এবং পারফিউম পড়েছিল, কিন্তু এখন সেখানে কিছুই ছিল না। আজ আবার আমার অবস্থা খুব অদ্ভুত ছিল। আমি তো আর শিশু নই যে এগুলো বুঝতে পারব না। বাড়িতে আমার এবং রোহন ছাড়া আর কেউ ছিল না। তাহলে আমার ঘুমানোর পর এমন কি হচ্ছিল যে আমার পুরো শরীর যেন পানিতে ভিজে গেছে? শুধু তাই নয়, আমার শরীর ব্যথায় কুঁকড়ে গিয়েছিল এবং রং সম্পূর্ণ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দিনের পর দিন আমি দুর্বল হয়ে পড়ছিলাম। সেই দিনও রোহন আমার কাছাকাছি আসার চেষ্টা করছিল, কিন্তু আমি অজুহাত দেখিয়ে আমার ঘরে চলে গেলাম। মাথায় অদ্ভুত সব চিন্তা আসতে শুরু করেছিল। স্বাস্থ্যও বেশ খারাপ ছিল। আমার অবস্থা দেখে মাও চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি বললেন পরের দিন অফিস থেকে ছুটি নিয়ে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, যাতে বোঝা যায় আমার সমস্যা কী। সেই রাতে আমি বারবার জেগে উঠছিলাম এবং ঠিকঠাক ঘুমাতে পারছিলাম না। পরের দিন আমার বাবা মা যথারীতি তাদের কাজে চলে গিয়েছিলেন। তাদের হয়তো আমার কোনো খেয়াল ছিল না। আমি নিজেই ডাক্তারের কাছে গেলাম, যেখানে আল্ট্রাসাউন্ডে দেখা গেল আমি গর্ভবতী। শেষ পর্যন্ত এটা আমার সাথে কে করতে পারে? রোহন আমার ভাই ছিল। কিন্তু তখন আমার মাথায় আসল যে আমি তাকে সৎ ভাই মনে করি। ব্যাপারটা এমন ছিল যে কারো কাছেই এটা গোপন ছিল না যে রোহন আমার সৎ ভাই। সে আমার মায়ের দ্বিতীয় বিয়ের সন্তান, আর আমি মায়ের প্রথম বিয়ের সন্তান। এই ধরনের চিন্তাগুলো আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল। বুঝতে পারছিলাম না কিভাবে আমার বাবা মাকে এটা বলবো।
আমার সৎ ভাই যখন আমার পাশে বসত, কখনো আমার হাত ধরে রাখত, কখনো আমার গাল টেনে দিত। একদিন আমি হাসপাতালে গেলাম এবং অ্যাবর্শনের আগে ডাক্তারকে বললাম এই বাচ্চার ডিএনএ টেস্ট করুন। ডাক্তার রিপোর্ট দিলেন এবং যখন আমি দেখলাম আমার শ্বাস যেন আটকে গেল। যা আমি বুঝতে পেরেছিলাম এটা এমন কিছু ছিল না, বাচ্চাটা অন্য কারো ছিল, কিন্তু কে হতে পারে? আমি আমার রুমে মোবাইলের ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। একদিন যখন বাবা মা বাড়িতে ছিল না, রোহন আবার আমার কাছে এল এবং আমার মাথায় মালিশ করতে শুরু করল। আমি অনেক চেষ্টা করলাম যাতে না ঘুমাই, কিন্তু তেলের সম্ভবত অজ্ঞান করার ওষুধ ছিল। যেই আমি ঘুমালাম, অজ্ঞান হয়ে গেলাম। 2 ঘণ্টা পর জ্ঞান ফিরল, বাবা মাও বাড়ি ফিরে এসেছিলেন। যখন আমি রুমের রেকর্ডিং দেখলাম, আমার পায়ের নিচে মাটি সরে গেল। রোহন আমার রুমে তার কামুক বন্ধুদের নিয়ে আসত, যারা আমার সাথে খারাপ কাজ করত। তাদের কাজ শেষ করে তারা রোহনকে টাকা দিয়ে চলে যেত। এটা জানার পর আমি ভেঙে পড়লাম। আমি রুম থেকে বের হয়ে রোহনের গলা ধরে ফেললাম এবং থাপ্পড়ের বৃষ্টি করে দিলাম। তখন মা বাবাও এসে গেলেন এবং বাবা রেগে আমার হাত ধরে বললেন, তোমার জ্ঞান আছে? তুমি পাগল হয়ে গেছ? কেন মারছ এটাকে? আমি কাঁদতে কাঁদতে ভিডিওটি দেখালাম যে এই নীচ মানুষটা আমার সাথে কি করছিল। ভিডিও দেখে মা মেঝেতে পড়ে গেলেন, বাবাও বিশ্বাস করতে পারছিলেন না। তিনি রোহনকে ধরে খুব মারলেন, তার মুখ ও নাক থেকে রক্ত পড়ছিল। রোহন রেগে বলল, আমি এটাকে কখনো আমার বোন ভাবিনি। আমার টাকার দরকার ছিল, লোকেরা এটার জন্য লক্ষ লক্ষ টাকা দিতে রাজি ছিল। আমার নিজের প্রয়োজন মেটাতে হয়েছিল, তাই এই পদক্ষেপ নিয়েছি। নিজের বোনের দেহ ব্যবসা করিয়েছি। আমি আমার কানে হাত দিয়ে শুধু কাঁদতে লাগলাম। বাবা তাকে এত মারলেন যে সে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু কোনোরকমে নিজেকে তাদের থেকে ছাড়িয়ে বাড়ি থেকে পালিয়ে গেল এবং আর কখনো ফিরে আসেনি। আমার পেটে যে বাচ্চা ছিল তা অবৈধ ছিল, আমি অ্যাবর্শন করিয়ে নিয়েছি। কিন্তু রোহন যে ঘৃণ্য খেলা আমার সাথে খেলেছে, আমি মরেও ভুলতে পারব না। ভাই সেই হয় যে আপনাকে মন্দ থেকে বাঁচায়। কোনো অচেনা পুরুষের হাতে আপনার যুবতী বোন বা মেয়েকে ছেড়ে দেওয়া বড় বোকামি, কারণ শয়তানপন্থী মানুষ সবসময় অপেক্ষায় থাকে কখন তারা কোনো নিরীহের ইজ্জত নষ্ট করবে। তাই আমি আমার সব দেখার ও শোনার দর্শকদের এই অনুরোধ করব, সবসময় আপনার বোন মেয়েদের খেয়াল রাখুন এবং কোনো অবস্থাতেই একা ছেড়ে দেবেন না। বন্ধুরা, এখানে ভুল বাবা মার ছিল, যারা টাকা কামানোর চেষ্টায় বাচ্চাদের থেকে একদম বেকবর হয়ে গিয়েছিলেন। অথবা আমার ভুল ছিল যে আমি আমার সৎ ভাইয়ের সাথে এই বাড়িতে থাকতাম, আমি তার উপর অতিরিক্ত বিশ্বাস করতাম, তাকে আমার নিজের ভাই ভাবতাম। তাই বন্ধুরা, নিজের এবং পরিবারের খেয়াল